হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমরা নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকেও ডিনারের পর্ব সারবো আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমি এখন ডিম সিদ্ধ দিচ্ছি। তো দুটো ডিম দিয়েছি, আমার এখন খাওয়ার ইচ্ছা নাই। আমি সন্ধ্যায় একটি বার্গার খেয়েছি, তো দুটোই আমার হাজবেন্ডকে দিয়ে দিব। আর কিছু দুধ আছে, ওটা গরম করে খাবো। তো চলেন একটু ডিমটা সিদ্ধ করি আমরা। বাইরে অনেক শীত, শীতের কারণে অনেক অসুখ বিসুখ দেখা দিচ্ছে। আমার বাবা মাও অসুস্থ এই শীতে, তাদের নিয়ে খুব টেনশনে আছি। আমার নিজেরও শারীরিকভাবে একটু খারাপ ফিল করছি। তো আমাদের থেকে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের কথা চিন্তা করে আমি খুবই মনে মনে আহত হই। তারা শীতে অনেক কষ্ট পাচ্ছে। তো ডিম সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এখন আর একটু করছি। সিদ্ধ ডিমটা গরম খেতেই ভালো লাগে। আপনারা কে কে সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই তো প্রায় হয়ে আসছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। বাইরে থেকে অনেক ঠান্ডা বাতাস আসতেছে। দিন দিনই শীত বেড়ে যাচ্ছে, শীত কমার অপেক্ষায় আছে। ইনশাল্লাহ কমে যাবে। দিনগুলো প্রায় হয়ে এসছে। ডিমগুলা পিল অফ করতে হেল্প করবে আমার হাজবেন্ড। ডিমটা এখন আমরা পিল অফ করবো। চলেন, এই কাজটিতে সাহায্য করবে আমার হাজবেন্ড। আমরা এই কাজটা একটু সাবধানতার সাথে করার চেষ্টা করব, কারণ বুঝতে পারছেন এটি অনেক গরম দিন। মাত্র চুলা থেকে নামানো হয়েছে, তো অনেক গরম থাকবে, এটি স্বাভাবিক। চলো আমরা ছোট্ট একটি বাটি নিচ্ছি। ডিম ছোলার মধ্যে একটা আর্ট আছে,
কারণ ডিমটা ভালোভাবে সিদ্ধ না হলে, ডিমের কোয়ালিটি ভালো না হলে ডিম ছুলতে গেলে খুব অসুবিধা হয় এবং জায়গায় জায়গায় উঠে যায়। ওটা দেখতেও ভালো লাগে না এবং খেতেও রুচি হয় না। দেখে বোঝা যাচ্ছে ডিমটি ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমাদের ডিম প্রায় ছোলা শেষ। চলেন তাহলে আমরা ডাইনিংয়ে যাই, ডাইনিংয়ে গিয়ে আমাদের ডিনারটি শেষ করি। আজকে ইলিশ মাছ আছে, আমাদের পাবদা মাছ আছে, ডিম আছে, ট্যাংরা মাছ আছে। তো চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি এবং আপনারা আমাদের সাথে থাকেন। বুঝেছি। আমরা রাইস কুকার থেকে ভাত নিচ্ছি। আসলে রাত্রে ওই ভাত খায়, আমার খুব একটা খাওয়া হয় না। তো অনেকে রাইস কুকারে ভাত রান্না করতে ভয় পায়, আমিও প্রথম দিকে ভয় পেতাম, এখন অভ্যাস হয়ে গিয়েছে। এখন মনে হয় রাইস কুকার খুব সহজেই ব্যবহার করতে পারি, কারণ আগে পানির পরিমাপটা ঠিক মতো হতো না, ভাত নরম অথবা শক্ত হয়ে যেত, এখন আর সেটা হয় না। ভাত নেওয়ার পর্ব শেষ, এখন মাছটা দিয়ে খাওয়া শুরু করবে। একটা ডিম নিয়ে খাওয়া শুরু করে। ও খাবারে আবার লবণটা একটু বেশি খায়, বলি যে লবণ কম করে খেতে, কারণ আমরা জানি সাদা লবণের স্বাস্থ্যহানির ব্যাপারটা, কারণ ওটা থেকে প্রেশার হয়, আরও অনেক রোগের কারণ। চেষ্টা করি লবণটা কম খাওয়ার।
খাওয়া দাওয়া আস্তে আস্তে করা ভালো, একটু সময় নিয়ে, এতে করে হজমটা হয়। সরি, আমরা একটু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিছু মনে করবেন না। আপনারা কে কী মাছ খেতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। ওকে ইলিশ মাছ খেতে বলছি, বাট ও মনে হয় পাবদা মাছটাই আজকে বেশি পছন্দ করছে। আমরা চেষ্টা করি প্রতিদিনই একটা ডিম বা এগ বয়েল খাওয়ার, কখনো 2টা করেও খাই, বাট আজকে একটা করে খেলাম, কারণ ডিমে অনেক প্রোটিন আমরা জানি, আর প্রোটিন আমাদের শরীরের প্রতিদিনেরই একটা প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটি। আর ভাতটা অনেক বেশি না হয়, আমি জানি ভাতে অনেক কার্ব, এতে শরীরের মেদ বেড়ে যায়। ওই যে বললাম, আমরা মাছে ভাতে বাঙালি, শেষ পর্যন্ত আমরা ভাতেই শান্তি পাই। চেষ্টা করি আবার শারীরিক সুস্থতার জন্য এক্সারসাইজ করার, জিমে যাওয়ার, এতে করে যে এক্সট্রা ক্যালোরিটা থাকে ওটা বার্ন হয়ে যায়। আপনারা আজকে বাংলাদেশে কোথায় কে কী দেখছেন, কী দিয়ে ভাত খেলেন জানাবেন। ইলিশ মাছ ভাজা আবারও, উনি ইলিশ মাছ ভাজা অনেক পছন্দ করে। প্রতিদিনই ওনার জন্য কোনো না কোনো ফিশ
ফ্রাই রাখার ট্রাই করি। আমাদের বাসায় বেশিরভাগ সময় ইলিশ মাছ থাকে, পাবদা মাছ থাকে, কাতলা মাছ থাকে, চিংড়ি মাছ এবং পাঁচমিশালি ছোট মাছ, ওটা তো খুবই পছন্দ করা হয়। তারপরে কই মাছ রাখা হয়, দেশি কইটা খুব পছন্দ করা হয় আমাদের। বেশিরভাগ সময় দেশি মাছটাই আমরা খাওয়ার চেষ্টা করি, কারণ দেশি মাছের স্বাদই অন্যরকম হয়, আমরা জানি। ওটা মিঠা পানির মাছ হয়। ডিমটাও খেয়ে ফেলেন। কি বলি, ওই ডিমটাও খেয়ে ফেলেন। শীতের সময় অনেক সবজি উঠে বাজারে এবং এই সবজিগুলো খেতে আসলে খুব সুস্বাদু হয়। যেমন শিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি, তারপর পেঁয়াজের কলি, এসবের সবজি খুবই মজা হয়। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এটা কালকে ভুনা করব।
এই তো শেষ খাওয়া দাওয়া আমাদের। এখন আমরা বাকি যেগুলো বেঁচে গেছে ওগুলো আমরা ফ্রিজে রেখে দিব। আমরা এখন সব গুছিয়ে ফেলবো। এনে ধুয়েন না। সাবান নাই। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা খাওয়া দাওয়ার পাশাপাশি জিম এবং শরীর চর্চা করতে আগ্রহী। তো এরপর আমরা আমাদের একটি সব সময় যাতে আমরা হাঁটতে পারি এর জন্য আমরা একটা ট্রেডমিল নেওয়া হয়, ইলেকট্রনিক ট্রেডমিল, এবং এটাই সেই ট্রেডমিল। এবং এই ট্রেডমিলের সিস্টেমটা খুবই সুন্দর ছিল এবং আমি আর আমার হাজব্যান্ড মিলে এটা স্টেডিয়াম থেকে যে নিয়ে এসি পছন্দ করে। এবং আজকে দেখাবো এটা কি করে আসলে অন করা হয় বা চালাতে হয়। তো চলুন দেখি। সেটা মেইন সুইচটা দেওয়া হয়নি, কি বলে কারেন্টের কানেকশন দেওয়া হয়নি। এটা খুব সুন্দর স্মুথ ভাবে নেমে যাবে। কারেন্টের কানেকশনটা আমরা দিয়ে দিব। সামনে একটা কানেকশন আছে, এতে এটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখুন এখানে সব দেওয়া আছে, স্পিড আছে, ইনক্লাইন আছে, এবং হাতের কাছে দেখুন এই যে প্লাস বাটন, আমি যদি চাই ইনক্লাইনে আমি প্লাস করব অথবা মাইনাস করব, আমি স্পিডটা কমাইতে পারবো। এবং ওখানে রানিংয়ের সেটা আছে। আর এটা হচ্ছে ইমার্জেন্সি কি লক। এটা আমি যখন হাঁটি বা যারা হাঁটে ওটা আপনার কলারের সাথে লাগেনি, কারণ আমরা জানি ইলেকট্রনিক ট্রিটমেন্টে অনেক রকম দুর্ঘটনা হতে পারে। বা এনি চান্স যদি দুর্ঘটনা হয় বা এটা যখন আমার শার্টের অথবা গেঞ্জির সাথে লাগানো থাকবে, পড়ে গেলেও এটা সাথে সাথে অফ হয়ে যাবে। এটা হচ্ছে ইমার্জেন্সি কি। তো চলুন আমরা একটু অন করে দেখাই।
তো আমরা স্টার্ট বাটন অন দিলাম, এই যে দেখুন এটা অন হয়ে গিয়েছে এবং অলরেডি এটা চলতেও শুরু করে দিয়েছে। এখন শারীরিক অসুস্থতার জন্য আমার একটু এটাতে কম ওঠা হয়। আমার হাজব্যান্ড মাঝে মাঝে উঠতে চায়, উঠে এরকমভাবেই চলছে এবং এটা অনেক স্পিড উঠে। এই যে দেখাচ্ছে দেখুন 3-এ একটা, অলরেডি এটার স্পিডটা অনেক বেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। আমি তো রেল লাইনে দাঁড়িয়ে আছি, এর জন্য দেখা যাচ্ছে না। আমি এখন হাঁটতেছি না, কারণ হাঁটলে আপনাদের সামনে কথা বলতে পারবো না। 6 আরো বেশি স্পিড বেড়ে গেল। যাক, কমিয়ে দিই যাতে কোনো দুর্ঘটনা না হয়। এবং এখানে স্পিড কমানো বাড়ানোর ইসে আছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে আমি যখন করবো এই যে 1 2 3 4 5 এভাবে বাড়তে থাকবে। আবার যখন আমি মাইনাসে দিব এরকমভাবে কমতে থাকবে। এই যে দেখুন স্পিডটা একদম কমে গিয়েছে। যে যেরকম সুবিধা করে হাঁটতে পারেন ওরকমভাবেই হাঁটবেন। এখানে গান শোনার স্পিকার আছে, চাইলে ওভাবে গান শুনে, বা ওই যে ব্লুটুথের লাইন করা আছে ওরকমভাবেও গান শোনা যায়। MP3 কানেকশন করা আছে এবং কেউ চাইলে পানির বটল রেখে, ভালোই বেশ ভালো অপশন দিয়েছিল আমাদেরকে। এবং স্টপ করে দিচ্ছি, হাঁটবেন। হাটের একটা ভিডিও বানাতে সে হার্টসের টাইমিংটা আপনি দেখেন। তো আমি নেমে যাচ্ছি, আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই। এই যে কে পাওয়ারের এটা কিনলাম, কিন্তু কে পাওয়ার ব্র্যান্ডটা প্রমোশন করছি না, শুধু বলার জন্য বলছি। এখান থেকে ডিরেক্ট কানেকশন দেওয়া হয়, তারপর এটা আবার তুলে রাখা যাবে, যখন হাঁটবেন তখন উঠানো হয়। এই যে আমার হাজব্যান্ড উঠিয়ে ফেলছে। কারেন্টের লাইনটা আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। চলুন আমরা তাহলে এখান থেকে যাই। আজকে একটু দুধ গরম করে খাবো, তো আবারও কিচেনে চলে আসলাম। চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি অল্প করে। এই তো চা খেতে ইচ্ছা করছে, খাবেন চা? তা না হলে আর একটু দুধ নিতে হবে, তো ফ্রিজ থেকে দুধ নামাবো। ওই যে দুধ নামানোর কথা বলে তার চা খাওয়ার ইন্টারেস্ট আবার চলে গেল। আচ্ছা চলো আমরা একটু দুধের মধ্যেই চা বানাই, আপনি গুঁড়ো দুধটা নিয়ে আসেন। আজকে আমি কি করে চা খাই ওটা দেখাবো। আমি চাটা রেগুলার খাই না, শখের বসে মাঝে মাঝে একটু খাই। চা আমার বেশিরভাগ সময় খাওয়া হয় ঠান্ডা লাগলে। শীতের সময় একটু ঠান্ডা পড়ে, আমরা সবাই জানি ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায়, তো ওই সময় আমি একটু রং চা খাই। তো ক্যামেরাটা আমার হাজব্যান্ড ধরুক, আমি চাটা করি। আমি ওই গুঁড়ো দুধও দিচ্ছি, সাথে আবার আমরা যেটা প্যাকেটের দুধ বলি সেটাও দিচ্ছি। হ্যাঁ, এতে করে চাঁদের স্বাদটা একেবারেই দ্বিগুণ হয়ে যায়।
বাসায় আবার চা খাওয়া হয় রেগুলার, কিন্তু আমি বিয়ের পর থেকে আসলে আমার চা খাওয়ার অভ্যাস না, তো দেখা গেছে এইভাবে খাওয়াটা কম খায়। এটা রেখে দিই পাশে, আমি তারপরে দেখাচ্ছি আমি কীভাবে বানাই। চিনিটা আমি দিয়ে দিই। এই যে পানিটা ঠান্ডা, এই জন্য দুধটা গলতে চাচ্ছে না। সমস্যা নেই, একটু চেষ্টা করি। ক্রিম ক্রিম একটা ভাব আসে চাটার মধ্যে, খুব ভালো লাগে। চুলার ফ্লেমটা অন করে দেব। চিনিটাও দিয়ে দিচ্ছি আমি। হবে এই পাতিটা হচ্ছে সিলেট থেকে আনা, হ্যাঁ, সিলেটের চা বাগান থেকে। আমি ছোট্ট একটু রেখে দিয়েছি, আর বাকিটা আমার বাবার বাসায় গিয়েছে, কারণ আমার বাসায় সেরকম কেউই চা খায় না, তাই এই পাতিটা দিয়ে যখন চা বানাই না, এটা থেকে একটু আলাদা একটা ঘ্রাণ আসে, একদম মানে চার টেস্টই অন্যরকম হয়। চলারই চা পাতা সিলেটের চা বাগানের থেকে একদম ওখান থেকেই নিয়ে আসা হয়েছে, আমাদের পরিচিত একজনের চা বাগানের, হাজব্যান্ডের ফ্রেন্ডের চা বাগান, ওখান থেকে আনা হয়েছে। একটু গরম মশলা দিব চায়ে, দারচিনিটা দিলে চাটলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, হ্যাঁ, ভালো লাগে। অল্প একটু দিব, দুটো। হয়ে গেছে, এই জন্যই ওটা রেখে দিচ্ছি। চার সাথে থাকে মোটামুটি উতরাচ্ছে, আরে উঠতেছে। চার জালটা করা হলে না খুব ভালো লাগে খেতে। আমরা একটু জাল দিব, তারপর আমরা স্ট্রেনারে করে এটা স্ট্রেন করে তারপর আমরা এটা কাপে নিয়ে নিব। এই যে চা পাতাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে চাটার থেকে, চাটা খেতেও বেশ ভালো বোঝা যাচ্ছে।
এটা হতে থাকুক, তখন আমরা একটা চাটা নামাজ রেডি করব। হ্যাঁ, এটা হয়ে আসছে। চলুন এটা নামিয়ে ফেলি আমরা। এটা হয়ে গেছে একেবারে রেডি। আমি হাতটা ক্লিন করি। চলুন আমরা গিয়ে রুমে যাই। এটা লাইটটা অফ করে দিই। ভিডিও দেখ তো চলে আসলাম চা রেডি করে, একটু খেয়ে দেখি চাটা কেমন হয়েছে। দুর্দান্ত চা হয়েছে। আপনারা বাংলাদেশে কে কোথায় ঘুরতে গিয়েছেন? আপনারা বাংলাদেশে কে কোথায় ঘুরতে গিয়েছেন? খুলনা শহর সম্পর্কে আমি যতটুকু জানি যে খুলনা হয়েছে আপনার একেবারে দক্ষিণ পশ্চিমের দিকে একটি শহর বাংলাদেশের, এবং খুলনা একটি বিভাগীয় শহর এবং তৃতীয় বিভাগীয় শহর এটি। খুলনা কিন্তু শিল্প, বাণিজ্যিক, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু দিক দিয়ে একেবারে যেকে বলে একেবারে একের ভিতরেই সবকিছু। খুলনা ভৈরব আর রূপসা নদীর তীরেই অবস্থিত খুলনা শহর। খুলনা শহরে আমার ছোট খালা থাকে।
উনি ওখানে থাকে আসলে যে কোনো একটা উদ্দেশ্যে থাকা হয়। ওই খুলনা বিভাগে থাকতে উনি খুবই পছন্দ হয়েছে তার। সে সবসময় বলে খুলনার মাছ পাওয়া যায় খুব ভালো ভালো, চিংড়ি মাছটা নাকি খুব ভালো পাওয়া যায়। উনি এখন আবার ঢাকা চলে আসছে, আবার কিছুদিন পরে হয়তো আবার যাবে। তো ভৌগোলিক অঞ্চলের দিক থেকে খুলনা হয়েছে আপনার রূপসা এবং যে নদীটি আছে মানে ওই দক্ষিণ পশ্চিম প্রান্তেই অবস্থিত। খুলনার উত্তরে হচ্ছে যশোর জেলা, পূর্বে বাগেরহাট, দক্ষিণে বঙ্গোপসাগর, উপকূলীয় শহর। আমরা জানি যে যখনই আমাদের বাংলাদেশে কোনো ঘূর্ণিঝড় হানা দেয়, খুলনার ভিতরে যে বন আছে সেই বনের উপর দিয়েই আসে এবং ওটা যে একেবারে একটা ঢালের মতো হয়ে দাঁড়িয়ে আমাদের দেশটাকে রক্ষা করে ক্ষয়ক্ষতির থেকে। এই খুলনা যে বন আছে, সুন্দরবন, আমরা আসলে বাঙালি হিসাবে সবসময় চাইব বনটা যাতে সুরক্ষিত থাকে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার বলেন, হরিণ বলেন, বিরল প্রজাতির বিভিন্ন পশু পাখি, বন, গোলপাতা এইসব দিয়ে সমৃদ্ধ সুন্দরবনটা। আমাদের সবার উচিত এই বনটাকে একেবারে বনের মতো করে রেখে দেওয়া, যাতে বনেরা বনেই সুন্দর, শিশুরা মাতৃকুলে। এই কথাটা আসলেই বাস্তবতা বোঝার উপলব্ধি যাদের মধ্যে হয়েছে, তারা কখনো এই বন অথবা কোনো বনাঞ্চলকে ধ্বংস করার ইচ্ছা তাদের মধ্যে হবে না। আমরা দেখি যে এখান থেকে হরিণ চুরি করে বিক্রি করা হয়, হরিণের মাংস, বাঘের চামড়া। আদৌ কি এটা মানুষের নৈতিকতার মধ্যে পড়ে? একদমই না। তা আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে এবং আমাদের সুন্দরবন, যেটা ম্যানগ্রোভ ফরেস্ট, এটাকে সুন্দরভাবে ধরে রাখতে। খুলনা যেতে হলে প্রথমে আপনার খুলনা যে রিসোর্টগুলো আছে ওগুলোতে অনেক সুন্দর করে রাখা আছে, করা হয়েছে সুন্দরভাবে, প্রাকৃতিকভাবে করা হয়েছে। এমনভাবেই ওই রিসোর্টগুলো করা হয়েছে যাতে আপনার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের কোনো হানি যাতে না হয়, সেই জিনিসকে মাথায় রেখে একেবারে শতভাগ প্রাকৃতিকভাবে যেভাবে করা যায় একটা মানুষগুলো যেন প্রকৃতির মধ্যে উপভোগ করতে পারে সেভাবেই করা হয়েছে। এবং ওই রিসোর্টগুলোতে যেতে হলে আপনাকে প্রথমে মংলা পোর্টে যেতে হবে। ওখান থেকে রিসোর্টের নিজস্ব গাড়ি এসে আপনাদেরকে রিসিভ করে এবং একটা সুন্দর নদীর ভিতর দিয়ে ক্রুজ শিপের মতো করে তারপরে নিয়ে যাবে এবং সেটা একটা উপভোগের দৃশ্য। তাই খুলনাতে যদি আপনাদের কখনো ভ্রমণের সুযোগ আসে তাহলে আমি বলবো সেই সুযোগটাকে আপনারা উপভোগ করবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের বাগেরহাট, সাক্ষ্য মসজিদ, সুন্দরবন এবং খুলনার যা যা ঐতিহ্য আছে এগুলো দেখে আসবেন, ঘুরে আসবেন। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই এবং ঢাকার যে যে জায়গাগুলো আমার বেশ ভালো লাগে সেগুলো হচ্ছে পুরান ঢাকার বেশ কিছু জিনিস। আসলে আমরা তো নতুন ঢাকাতেই বেড়ে উঠেছি, পুরান ঢাকার ঐতিহ্য বলতেই একেবারে 400 বছরের পুরানো ঢাকা, যেটা ওখান থেকেই শুরু। তো পুরান ঢাকার সকালের নাস্তাই শুরু হয় বাকরখানি, চা, মিষ্টি, হালুয়া, পরোটা এবং এখানকার তেহারি বলেন, বিরিয়ানি বলেন, কাচ্চি বলেন, এইসব দিয়ে। তারপরে সদরঘাটের পাশে দিয়ে আমাদের যেসব আসাম মঞ্জিল আছে এবং বিভিন্ন আগের নবাবরা যেসব করে দিয়ে গেছে ওদের নিদর্শন আছে, বড় কাটরা বলেন, ছোট কাটরা, লালবাগ, এসবের ভিতরে অনেক ইতিহাস লুকানো আমাদের এই ঢাকার, আমাদের এই দেশের।
পাশ দিয়ে গিয়েছে বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গার সাথে যখন দাঁড়িয়ে সূর্যের অস্ত যাওয়া দেখি, ওই লালাপা যখন নদীতে পড়ে, সেটা একটা উপভোগ করার দৃশ্য। সারাদিনের ক্লান্তি এবং এই ট্রাফিক শহরের মাঝেও যে কিছু উপভোগ করার আছে, তখন বুঝে যায় আমাদের জীবনটা কত বহমান, সামনের দিকে শুধু এগিয়ে যেতে হয়। এবং আসাম মঞ্জিলে অনেক ছোটবেলায় আমার যাওয়ার একবার সুযোগ হয়েছিল, এবং সেই কথা বলার মতোই ওখানে নবাবদের ব্যবহার করা বিভিন্ন জিনিস মিউজিয়ামে রাখা আছে। ওরা কিভাবে ব্রিটিশদের সাথে ওঠা বসা করতো। আমরা জানি আমাদের এই ঢাকার ইতিহাসে নবাবদের কথা না বললেই না, কারণ তারাই প্রথমে এই ঢাকাটাকে আসলে সুন্দর করেছে। এই যে ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে আনা, বা ঢাকা শহরের মাঝে বাতি দেওয়া রাস্তার মধ্যে, তখন তো এরকম ইলেকট্রিসিটির বাতি ছিল না, ওটা আনা হয়েছে আপনার 1903 অথবা 4-এর দিকে। এর আগ পর্যন্ত আপনার ওই ল্যাম্পশেডের কুপি বাতি, যেটাকে আমরা বলি, আগুন দিয়ে ধরানোর আলাদা মানুষই ছিল। এবং বিভিন্ন ঝড় আসলে বা বাতাস আসলে এটা বাতিগুলো নেভেও যেত। কত সুন্দর ছিল না জানি তখন ঢাকা। আর এখনকার ঢাকা দেখেন, দিন আর রাতের মধ্যে পার্থক্যই বোঝা যায় না, শুধুই অন্ধকার আর ওই ল্যাম্পপোস্টের সারাক্ষণই ট্রাফিক, গাড়ি, সবার ব্যস্ততা, ছুটে চলা জীবনের তাগিদে। এরপর আমরা দেখেছিলাম ওই আসাম মঞ্জিলে কত বছর আগে তারা ব্রিটিশ থেকে পাথর এনে, ডিনার সেট এনে ওইভাবে জীবনযাপন করতো। এবং ঢাকার নবাবই আমাদেরকে এই বুয়েট ইউনিভার্সিটিটা বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাগুলো দিয়েছিল, যাতে এখানকার ছাত্রছাত্রীরা পড়তে পাকিস্তান আর ইন্ডিয়াতে যাতে যেতে না হয়, এখান থেকেই যাতে তারা উচ্চতর শিক্ষা নিতে পারে। আজকে ঢাকা ইউনিভার্সিটিকে পাশ্চাত্যের অক্সফোর্ড বলা হয়। বিভিন্ন ইতিহাস ঘাটলে বোঝা যায় আমাদের ঢাকেশ্বরী মন্দির যেখানে আছে, আসলে ঢাকের শব্দ থেকেই নাকি ঢাকা শব্দটার উৎপত্তি হয়েছে, কারণ তখন বুড়িগঙ্গা আরো বেশি কাছে ছিল, এবং বুড়িগঙ্গা দিয়ে যখনই মানুষ যেত তখনই ঢাকের শব্দ পাওয়া যেত। এই তো গেল ঢাকার। এবার আসে নতুন ঢাকার। নতুন ঢাকার মধ্যেই হয়েছে আপনার ধানমন্ডি, গুলশান, তারপর বারিধারা, উত্তরা, বসুন্ধরা, মাদানী এভিনিউ, বিভিন্ন জায়গা হয়েছে, এবং এখানে নতুন জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অনেক হাই রাইজ বিল্ডিং, সেখানে বহিরা দেশের অনেক ছোঁয়া লেগেছে সেসব বাড়িতে। কিন্তু আমার না জানি কেন ওই বাঙালি দেশে আগের বাড়িগুলোই ভালো লাগে। আমি ছোটবেলায় যে বাড়িতে বড় হয়েছি, খোলা মাঠ, দোতলা বাড়ি, বড় করিডোর, ওর মধ্যেই কেমন যেন একটা আপন আন্তরিকতা লুকানো থাকে। তারপরেও আমাদের জীবনের প্রয়োজনেই হয়তো অনেক কিছু করা হয়ে থাকে। ঢাকা এখন অনেক বাইপাস হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এবং ঢাকার রাস্তায় পাশ থেকে ওপাশে, এক শহর থেকে আরেক প্রান্তে, মেট্রো রেল থেকে উত্তর থেকে সেই দক্ষিণে কয়েক মিনিটের মধ্যেই আসা যায়। এই শহরের অনেক কিছু নতুনভাবে গড়া হয়েছে, কিন্তু এই শহর হারিয়েছে তার নিজের সৌন্দর্য। এই শহরের যে আলাদা একটা ইতিহাস আছে, আমরা তা হারিয়ে ফেলছি। নতুন করে আবার অনেক কিছু শুরু হচ্ছে, যেমন আমরা মেট্রো রেলে ওঠা শিখেছি, এবং এটা দিয়ে অনেক দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাচ্ছি। আগে ঢাকাতে প্যাডেলের রিক্সা ছিল, এখন ইঞ্জিনের রিক্সা চলে আসছে। আসলে রিক্সা তো ঢাকার একটা
ঐতিহ্যের মধ্যেই পড়ে, কারণ রিক্সা পৃথিবীর খুব কম দেশেই আছে। এই প্যাডেলের রিক্সা আমরা চাইলেই আমরা যেন তেন খুব শর্ট ডিস্টেন্সে আসা যাওয়ার জন্য ব্যবহার করি, কিন্তু এখন যে রিক্সাগুলো বের হয়েছে এগুলোতে আসলে সেই প্যাডেল রিক্সার সেই আনন্দটা পাওয়া যায় না। ঢাকাতে শীতের সময় এক চিত্র, বর্ষার সময় এক। বর্ষার সময় ঢাকার রাস্তা, কারণ বিভিন্ন খাল বিলগুলা আমাদের দোষী, আমরা ওগুলো ভরাট করেছি বা প্রয়োজনে করা হয়েছে, কিন্তু এখন যখন বর্ষায় অনেক বৃষ্টি হয় পানিগুলা ড্রেনেজ এরিয়াগুলো বন্ধ হয়ে যায় এবং ঢাকার রাস্তায় পানি উঠে যায়, অনেকের বাসা বাড়িতে উঠে যায়। বিশেষ করে ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তো ওদের জন্য খুব অসুবিধা হয় এবং এটা খুবই দুর্ভোগে পৌঁছে যায়। আর গরমের সময় ঢাকা একেবারেই দাবদাহ গরম হয়ে যায়, সব জায়গার পরিস্থিতি খুব খারাপ, এবং শীতের সময় ঢাকা মোটামুটি ভালো। কারণ যে বললাম এখন বিভিন্ন ফ্লাইওভার মেট্রো রেল করাতে ঢাকার রাস্তায় এখন আগে থেকে কিছুটা স্বস্তি মিলে, কিন্তু ট্রাফিকটা আসলে আমাদের নিজেদেরই অনিয়মের কারণে আমরা কমাতে পারি না, কারণ আমরা কেউ নিয়ম মানতে চাই না। যেমন ফুটপাথগুলো ব্যবহার করতে আমরা চাই না, ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে চাই না, ফুটপাথগুলো বেশিরভাগই হকারদের দখলে চলে গিয়েছে, এখন মানুষ রাস্তা দিয়ে হাঁটে, জীবনের নিরাপত্তার কোনো ভ্যালু নেই। ছোট বাচ্চাদের স্কুল করা হয়, স্কুলে কোনো মাঠ থাকে না, বাসা বাড়ি থেকে আবার একটা বিল্ডিং এর মধ্যে যায়, মন খুলে এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গায় আসলে ছোট ছোট করে আন্দোলন করা হয়। ঢাকার ঘোরাফেরার জায়গা বলতেই হয়তো শপিং মলগুলা আর কিছু রেস্টুরেন্ট বোঝায়, কারণ ঢাকায় ঘুরতে যাওয়ার জায়গা খুবই সীমিত। হ্যাঁ, খোলা জায়গা আছে, জিয়া উদ্যান আছে, সরার্দি উদ্যান আছে, লালবাগ কেল্লা আছে, তারপরে আপনার বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বাহাদুর শাহ পার্ক, রমনা পার্ক, এই জায়গাগুলোতে গেলে ভালোই লাগে এবং এখানে নিরাপদ, বেশ নিরাপদ। এবার আসি ঢাকার খাওয়া দাওয়া নিয়ে। ঢাকা ওই যে বললাম ঘুরতে যাওয়া মানেই হচ্ছে কোনো রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া, কেন এর চেয়ে বেশি কোনো কিছু আনন্দের বা অ্যামিউজমেন্টের ব্যবস্থা ঢাকাতে নেই। তো ঢাকার যে যে রেস্টুরেন্টগুলোতে বেশি যাওয়া হয় সেগুলো হচ্ছে ফ্যান্সিয়ার খাবারগুলা, এখন এই টাইপের রেস্টুরেন্টগুলো বেশি হচ্ছে, থাই ফুড, মেক্সিকান কুজিন এবং তুর্কি ফুড, এবং ওই যে পিৎজা বার্গার, একেবারে ফাস্ট ফুড বলতে আমরা যা বুঝি ওটাই। আর বাঙালি খাবার যেটা বলা হয় এর জন্য আছে আবেশ, তারপরে আছে আপনার সিরাজের রাব্বানি, তারপর পুরান ঢাকার একটি অনেক বছরের পুরানো একটি হোটেল আছে, এটা হচ্ছে আপনার আপনার ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে গেলে এটা হচ্ছে জগন্নাথ হোটেল, এবং এই হোটেলটির বয়স বেশ 150 বছর হবে, এবং এখানে কোনো মাছ মাংস নাই, পুরোটাই সবজি। এবং তখনকার সময় হিন্দুরা আর কি এখানে কাজ করে এসে খেতে আসে, এখন মুসলমানরাও যায় অনেকে। এখানে একেবারে হিন্দু স্টাইলে রান্না করা হয় এবং ওনাদের যে বাবুর্চি আছে উনিকে একেবারে কণ্ঠপন্থী, যে যাকে হিন্দু বলা হয়, সেই পাঁচফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজি, গোবিন্দভোগের চাল, এভাবে খুব মিষ্টি করে রান্না করা হয়। শাঁখারী বাজারও কিছু হোটেল আছে যারা ঢাকার সবজি এবং ঢাকার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ঠিক ওইভাবেই রান্না করে, একেবারে বাঙালি খাবার যাকে বলে, এবং ওরা খাবারটা সার্ভও করে কাঁচের প্লেট, বাটি এসবে করে। তারপরে নতুন ঢাকা ধানমন্ডিতে কিছু রেস্টুরেন্ট আছে, ইয়াংচা,
থাই ফুডের জন্য বেশ প্রসিদ্ধ। তারপর খাওসান, ওটাও থাই ফুডের জন্য প্রসিদ্ধ। এবং আমার ছোটবেলায় যাওয়া হতো লাবাম্বা, এটা অনেক আগে ছিল, তখন মাত্র একটা দুটো রেস্টুরেন্ট ছিল। এবং গেলি রোডেও বেশ কিছু, যে সুইস যে রেস্টুরেন্ট, এটাও অনেক আগের। তখনকার বাচ্চারা বা ইয়াং জেনারেশনটা চিনবেন। এবং স্টার হোটেল, স্টার কাবেও অনেক অনেক পুরনো একটি হোটেল ঢাকার। তারপর রাফেজ স্কোয়ারে আছে, হিরাজিল আছে, ইত্তেফাকের, এই হোটেলগুলো বেশ প্রসিদ্ধ। ঢাকায় এবার আসি বোটানিক্যাল গার্ডেন, আমার বাসার কাছেই, এবং আমি মাঝে মাঝে ওখানে হাঁটতে যাই। আমার একটু সবুজ ভালো লাগে। শহরে থাকতে থাকতে আমি যখনই কোথাও গেলে সবুজ পাই, সবুজের টানে আমি এখানে বারবার যাই। এবং বোটানিক্যাল গার্ডেনটা করা হয়েছে 400 একর জায়গার মধ্যে। ওখানে একটা গোলাপ বাগানই আছে, এবং ভ্যারাইটিস রকমের গোলাপ। তারপরে আপনার ওখানে একটা পদ্ম পুকুর করা আছে, ওখানে শুটিং হয়, এবং বিভিন্ন ঝিলের মতো করা হয়েছে। এবং তার চেয়েও বড় কথা, বিরল প্রজাতির যে গাছগুলো ঢাকাতে খুব একটা বেশি দেখা যায় না, ওই গাছগুলো আছে এখানে। যেমন ছাতিম গাছ, আমি গাছটা এর আগে কখনো দেখিনি, ওখানে গিয়ে দেখেছি। তারপরে আপনার বিশাল বড় বড় বাঁশঝাড়ের মতো একটা রাস্তা করা হয়েছে। মানে 400 একর তো অনেক বড়, ওখানে আলাদা আলাদা করে বিভিন্ন ফুলের প্রজাতি আনা হয়েছে। এবং আসলেই খুব মনোরম পরিবেশ, ওখানে গেলে ভালো লাগবে যে কেউ। আমরা হয়তো বাইরে থেকে শুনতে পাই যে বোটানিক্যাল গার্ডেন কেমন না কেমন হবে, ওই জায়গাটা নিরাপদ কিনা, এই চিন্তাগুলো আমার মধ্যেও আসতো। কিন্তু আমি এখানে যাওয়ার পর আমার সব ভুল ধারণাগুলো ভেঙে গিয়েছে। এবং ওই জায়গাটাতে আমি বেশ এনজয় করি। এখনো আমি সুযোগ পেলে আমার পরিবার নিয়ে আমি ওখানে যাই, আমার পরিবার নিয়ে যাই। এবং আমি জানি ওখানে পুলিশ প্রশাসনের বেশ কড়াকড়ি নিরাপত্তার মধ্যে রাখা হয়। কারণ আমি একবার ওখানকার পদ্ম পুকুর, এত সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, আমি একটা ফুল যখন নিতে যাই, আসলে ওটা আমারই একরকম বোকামি ছিল, আমাকে ওটা আনতে দেওয়া হয়নি, ওটা তারা রেখে দিয়েছে এবং আমাকে বুঝিয়ে দিয়েছে এটা ওদের প্রকৃতির একটা জিনিস, আমি যাতে এভাবে নষ্ট না করি। উনি ঠিকই বলেছিল, আমারই ভুল হয়েছে। এবং এরপর থেকে আর কখনো এরকম হবে না, আমি নিজের মধ্যেই প্রতিজ্ঞাবদ্ধ হই। কিন্তু ওখানে গেলে মন ভালো হয়ে যায়। এবং আরেকটি পার্ক আছে, সেটা হচ্ছে রমনা পার্ক, ওটাও বেশ বড়। এবং ওখানেও বিভিন্ন রকমের গাছ আছে, যে গাছগুলো মানে ওখানে সংরক্ষণ করা হয়, সচরাচর চোখে পড়ে না। এবং ওই পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য ওখানকে আরো বেশি ডেভেলপ করা হয়েছে, হেঁটে যাওয়ার জন্য মাঝখানে ঝিলের মতো করা হয়েছে। এবং ওই রমনা পার্কে ঘুরতে গেলে আসলেই মন ভালো হয়ে যায়। এবং ওখানে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, কেউ যদি চায় চা কফি বুক করতে পারবে। এবং ওইখানেও বেশ নিরাপদ। এবং ওইখানে গেলে যে কেউই মন ভালো হয়ে যাবে। যাই হোক, আজকের ব্লগটি এখানের মতোই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। এবং 1 বছরের মধ্যে যাতে আমরা এই চ্যানেলটিকে 1 মিলিয়ন এবং এরও বেশি সাবস্ক্রাইবে পৌঁছে যেতে পারি, দোয়া করবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা আরও কীভাবে ব্লগ করলে আপনাদের ভালো লাগবে সে ব্যাপারে কমেন্টে জানাবেন, আমরা ওইভাবে করার চেষ্টা করব। ভালো থাকবেন,
দোয়া করি যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।